আজকে কোনো ক্রাইমের ঘটনা নয়। আজকে যে সত্য ঘটনাটা শোনাচ্ছি সেটা একটা ভৌতিক ঘটনা, একটা রহস্যময় ঘটনা বলতেই পারি। আমাদের মধ্যে এমন অনেক মানুষজন রয়েছে যারা ভৌতিক ব্যাপারগুলোকে বিশ্বাস করে না। আমারও কিন্তু ব্যক্তিগতভাবে বিশ্বাসও নেই এই ব্যাপারগুলোতে, বা আমি কোনোদিন কোনো পার্সোনাল কোনো অভিজ্ঞতাও নেই যে এই জিনিসগুলো আছে, আমার সাথে এমন কিছু হয়েছে যার জন্য আমি বিশ্বাস করি, এরকম কোনো ব্যাপার নেই। তবে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কিছু এমন আমরা শুনি যে এই ব্যাপারগুলোতে বিশ্বাসটা হয় সেই সময়ের মধ্যে। তো আজকে ভৌতিক একটা ঘটনা শোনাবো। ঘটনাটা অনেকের জানা, অনেকের হয়তো নেটফ্লিক্সের একটা সিরিজ 'ভেরোনিকা' সেটা দেখা। সেই হিসাবে এই ব্যাপারটার সাথে অনেকেই হয়তো পরিচিত। তবে আমি মূল যে ঘটনাটা, যেটা রিয়েল ঘটনা, যেটা সেখানকার মানে স্পেনের পুলিশ ফাইলসেও রয়েছে, শেষ পর্যন্ত পুলিশ ফাইলসে এই রিপোর্টের কনক্লুশন হিসাবে কিছুই লেখা হয়নি। সেটা এখনো আনএক্সপ্লেইনড থেকে গেছে। এমন প্রথম একটা কেস যেটা পুলিশ ফাইলসেও লেখা হয়েছে, যেটার কোনো ব্যাখ্যা নেই। এই ঘটনাটাকে স্পেনের গভর্নমেন্ট সেখান থেকে শোনার পরে অন্যান্য সমস্ত জায়গায় যেখানে যেখানে এই ব্যাপারটা ছড়িয়েছিল, এই ঘটনাটা সবাই জেনেছিল, তো সবাই কিন্তু এই ব্যাপারটাকে বিশ্বাস করেছিল। আর এই সত্য ঘটনা বলার পেছনে আরও একটা উদ্দেশ্য রয়েছে। আমার ভিডিওর একজন দর্শক, একজন শ্রোতা, নাম কৃষ্ণা গাঙ্গুলি। তিনি কলকাতা থেকেই আমার ভিডিওগুলো দেখেন, আমার সঙ্গে থাকেন, মাঝে মধ্যেই আমাকে কমেন্টও করেন। তিনি আমাকে বলেছিলেন যে ভৌতিক কোনো সত্যি ঘটনা তিনি শুনতে চান। আজকে তার জন্যই এই ভৌতিক সত্য ঘটনা। স্পেনের সাউথ মেড্রিড শহরের ভেলেকাস নামের একটা জায়গা। সেখানে একটা অ্যাপার্টমেন্টে পোর্টাল নাম্বার ৮, সেখানে থাকতো গুডরেজ ফ্যামিলি। গুডরেজ ফ্যামিলিতে স্বামী স্ত্রী আর তাদের ৩ সন্তান। 1973 জন্ম হয়েছিল একজন শিশুকন্যা সন্তানের। তার নাম রাখা হয়েছিল স্টেফিনা। তাকে নিয়েই আজকের আমাদের এই ভৌতিক রহস্যময় সত্য ঘটনা। ভাই ম্যাক্সি, আর মাঝখানে রয়েছে একজন বোন। 1990 পর্যন্ত এই ফ্যামিলিটা অন্যান্য আর ৫টা ফ্যামিলির মতোই খুব সুখী একটা ফ্যামিলি। সবাই ফ্যামিলির সাথে খুব ভালোভাবে সময় কাটিয়েছিল। 1990, 18 বছর বয়স যখন স্টেফিনা কলেজ যেতে শুরু করে, হঠাৎ করেই তার বিহেভিয়ার চেঞ্জ হচ্ছিল। বিহেভিয়ার চেঞ্জ বলতে সে রাত্রেবেলায় যখন নিজের রুমে ঘুমাতো, রাত্রেবেলায় সেই রুম থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ পাওয়া যেত। রোজই প্রত্যেক দিন রাতেই এমন হচ্ছিল। মা বাবার অবাক লাগছিল যে ব্যাপারটা কি। এবার মা বাবা তার রুমে দেখে, রুমটা যেহেতু কাঠের, কাঠের দেওয়ালে আঁচড়ের দাগ, নখ দিয়ে খামচানোর দাগ, সেটা দেখে বাবা মায়ের অদ্ভুত লাগে। নর্মালি যেমন বাবা মারা করে, মেয়েকে বোঝায় যে কি হয়েছে, মেয়ে বলে না কই কিছুই হয়নি। এবার একদিন হঠাৎ করে ছোট ভাইয়ের ওপরে হামলা করে স্টেফিনা। ভাই ভয় পেয়ে যায়। মা বাবা এবার কিন্তু ঠিক করে যে স্টেফিনার সাথে কথা বলতে হবে। সকালবেলায় স্টেফিনাকে বসিয়ে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে, আজকাল কেন এরকম করছো? সারা ঘরের দেওয়ালে কাঠগুলো তুমি খামচে খামচে তুলে দিয়েছো, তুমি চিৎকার করছো, ভাইয়ের উপরে অ্যাটাক করছো, কি হয়েছে? তো সে বলে যে রাত্রেবেলায় সে বড় বড় ছায়া জাতীয় কিছু দেখতে পায় নিজের রুমের মধ্যে। সেগুলোর কোনো চেহারা থাকে না। তার ভয় লাগে। সেগুলোকে দেখতে পাওয়ার পরে সে কি করতে শুরু করে সেগুলো কিন্তু সে কিছুই জানে না। সে সকালবেলায় উঠে বাড়ির লোকজনের কাছে জানতে পারে। এবার বাবা-মা তার রুমে ভালোভাবে খুঁজে দেখে। সে অনেক মন্ত্রতন্ত্রর বই পড়ে। ভূত, আত্মা ইত্যাদি ব্যাপারে তার ইন্টারেস্ট ছিল, সেগুলো সে পড়তো, বাড়ির লোকজনেরাও জানত।
এবার বাড়ির লোকজনেরা যখন দেখে এই ধরনের অ্যাবনর্মাল টাইপের অ্যাক্টিভিটি সে প্রত্যেক রাতে করছে, চিৎকার করছে, তো বাবা মা সমস্ত ওই ধরনের বইগুলো তার রুম থেকে সরিয়ে দিয়েছিল। কারণ তার বাবা মায়ের মনে হয়েছিল যে ওই বইগুলো পড়ার পরে তার এমন কিছু মনে হচ্ছে যার জন্য সে রাত্রেবেলায় ওই ধরনের কাজ করছে। এগুলো সরিয়ে দিলে হয়তো মেয়ে ঠিকঠাক হয়ে যাবে আর এইসব করবে না। বই সরাবার পরেও কিন্তু সেই একই রকম অ্যাক্টিভিটি করতে থাকে রাত্রিবেলায় স্টেফিনা। তারা যেহেতু ক্যাথলিক খ্রিস্টান ছিল, তো স্থানীয় চার্চ থেকে ফাদারের সাথে কয়েকজন নানকে ডাকা হয়। ধার্মিক মতে সেখানে যা যা যেভাবে করার দরকার তার মনে হয়েছিল সেগুলো তিনি করেছিলেন। চার্চের ফাদার বলেছিলেন যে যা যা করণীয় আমি করে দিয়েছি, তবে মেয়েটার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তোমরা বলছো তার ওজনটাও কমে যাচ্ছে, তাকে নিয়ে গিয়ে হসপিটালে দেখাও। স্টেফিনাকে নিয়ে গিয়ে স্থানীয় হসপিটালে ভর্তি করা হয়েছিল 14 জুলাই 1990 সাল। 3 দিন পর সেখানে স্টেফিনা মারা গেছিল। সেই সময় যে ডাক্তাররা দেখছিলেন তারা কিন্তু নানা রকম টেস্ট করে নিয়েছিলেন। তারা টেস্ট করার পর রিপোর্টে জানিয়েছিলেন মেন্টাল আর ফিজিক্যাল হেলথ একদম ঠিকঠাক আছে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু 3 দিন পর হঠাৎ করে সে মারা গেছিল। যেহেতু হঠাৎ করে এইভাবে মারা গেছিল, তো পোস্টমর্টমও হয়েছিল। পোস্টমর্টমে মৃত্যুর কারণ হিসাবে এক্সপেক্সিয়া বলা হয়েছিল, যেটা হচ্ছে হঠাৎ করে দম আটকানোতে তার মৃত্যু হয়। এবার ক্যাথলিক খ্রিস্টান ফ্যামিলি যেমনভাবে দরকার তেমনভাবে তার অন্তিম সৎকার করা হয়, তাকে কবর দিয়ে দেওয়া হয়। রুমটা সুন্দরভাবে পরিষ্কার করে একদম যেমন তার মেয়ে রেখেছিল তেমনভাবে রেখে লক করে দেওয়া হয়। আবারও কিন্তু শুরু হয়ে যায় রুম থেকে সেই চিৎকার রাত্রেবেলায়। নেক্সট ডে সকাল হলে বাবা মা আবার সেই রুমের ভেতরে ঢোকে, গিয়ে দেখে দেওয়ালে আবারও নতুন নতুন আঁচড়ের খামচানোর দাগ। স্টেফিনা ছিল না, তাহলে এগুলো কে করছিল? এবার স্টেফিনার বাবা মা কিছু প্রতিবেশীদেরকে ঘটনাটা জানায়। প্রতিবেশীরা বলে যে আমরাও কিন্তু আপনাদের বাড়ি থেকে বিভিন্ন রকম চিৎকার রাত্রেবেলায় শুনতে পাই, কিন্তু আমরা আপনাদেরকে কিছু বলিনি, আপনারা যদি খারাপ মনে করেন। ঠিক আছে, আপনারা যখন বলছেন এই ধরনের সমস্যা হচ্ছে, তাহলে আজকে রাত্রেবেলায় আমরা আপনাদের বাড়িতেই থাকব। বেশ কিছু প্রতিবেশী রাত্রেবেলায় তাদের বাড়িতে আসে। তারা ঠিক করে যে সারা রাত জেগে বসে কাটাবে, তারা দেখবে যে কে আওয়াজ করছে। তারা রাত্রেবেলায় সবাই ওই বাড়িতেই বসে রয়েছে। গভীর রাত্রে আবার শুরু হয় চিৎকার। বাইরে থেকে শুনলে বোঝা যাচ্ছিল কেউ যেন ভেতরে জিনিস ছোড়াছুড়ি করছে। এবার সবাই মিলে সেই রুমটা খুলে ভেতরে গেছিলেন। তারা দেখেছিলেন যে অন্যান্য রুমের বা বাড়ির বাইরের টেম্পারেচার একরকম নর্মাল থাকলেও স্টেফিনার সেই রুমের ভেতরে একদম ঠান্ডা হাওয়া বইছিল। প্রতিবেশীরা ভয় পেয়ে যায়, সবাই বাইরে বেরিয়ে আসে, রুমটাকে আবারও বন্ধ করে দেওয়া হয়। এবার স্টেফিনার মা রুমের বাইরে একটা তালা লক করে দিয়েছিল, দিয়ে আবার রাতে তারা ঘুমাতে যায়। তখন আবার সেই ঘটনা ঘটে। সকালবেলায় উঠে তারা দেখেছিল যে সেই রুমের লকটা খোলা আর জিনিসপত্র উল্টোপাল্টা হয়ে পড়ে রয়েছে। স্টেফিনার মা, বাবা, কয়েকজন প্রতিবেশী দাঁড়িয়ে আছে এমন অবস্থায় দেওয়ালে টাঙিয়ে রাখা জিসাস ক্রাইস্টের একটা ফটো প্রথমে উল্টে যায়, তারপরে মাটিতে পড়ে যায়। ভদ্রলোক গিয়ে আবারও সেটাকে টাঙিয়ে দিয়েছিলেন। তখন দেখা গেছিল আবার সেটা তার চোখের সামনেই পড়ে গেছে। হঠাৎ করে বেডের পাশে টেবিলে রাখা তাদের মেয়ের একটা ফটো, স্টেফিনার ফটো, সেটাও সেই টেবিল থেকে উল্টে গিয়ে নিচে পড়ে গেছিল। ভদ্রলোক তুলতে গেছিলেন, আবার তার হাত থেকে পড়ে গেছিল। স্টেফিনার মা সেটা তুলে রেখেছিলেন
তার জায়গাতে আবার সেটা পড়ে গেছে। এবার ভদ্রলোক সেই ফটোটাকে তুলে সেটার জায়গায় যখন রাখতে গেছিলেন, ভদ্রলোকের হাতে ফটোটা রয়েছে এমন অবস্থায় ফটো ফ্রেমের ভেতরে শুধু ফটোতে যেখানে স্টেফিনার ফেসটা রয়েছে সেখানে আগুন জ্বলতে শুরু করে। এই ঘটনার কিন্তু সাক্ষী রয়েছে তার প্রতিবেশীরা, সবাই ব্যাপারটা দেখেছিল। এবার স্টেফিনার মা মনে করেন যে না, এই রুমে আর এইভাবে থাকলে চলবে না। তারা সবাই আবার খুব ভালোভাবে রুমটাকে বন্ধ করে বাইরে এসে কার্পেন্টার ডেকে ওই রুমটাকে সিল করে দেয়, একদম লক করে দেয়। তারা মনে করে নেয় যে আর ওই রুমটার ভেতরেও যাবেন না, পরিষ্কারও করবেন না, একদম ব্যবহার করবেন না। মনে করবেন যে ওই রুমটা তাদের নেই। আর সেই রুমের সামনে তারা একটা ভারী সোফা রেখে দিয়েছিলেন। তারপরে রাত হয়েছিল। রাত হওয়ার পরে সেই একই রকম ব্যাপার চলতে থাকে। এবার রাত্রেবেলায় হঠাৎ করেই ওই রুমের বাইরে অন্য একটা রুম, যেখানে দুখানা সিঙ্গেল বেড পাতা রয়েছে, একটাতে স্টেফিনার ছোট ভাই ম্যাক্সি ঘুমোয়, অন্যটাতে স্টেফিনার ছোট বোন ঘুমায়। হঠাৎ করে সবার চোখের সামনে স্টেফিনার ছোট ভাই সে ছিটকে একটা খাট থেকে অন্য খাটে গিয়ে পড়ে, আবার সেই খাট থেকে নিজের খাটে গিয়ে পড়ে। এই ব্যাপারটা সবার চোখের সামনে ঘটছিল। দেখে মনে হচ্ছিল ম্যাক্সিকে কেউ হাতে করে ছুঁড়ে ওই খাটে ফেলছে, আবার এই খাট থেকে সেই খাটে ফেলছে। ম্যাক্সি ঘুমের মধ্যে এই ব্যাপার হয়েছিল। ম্যাক্সি কিন্তু ঘুমিয়েছিল, ম্যাক্সি এই ঘটনা নিজে ঘটাচ্ছিল না, এটা দেখেই বোঝা যাচ্ছিল। আবারও একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখা যায় যে স্টেফিনার মা যে কার্পেন্টার ডেকে দরজাটাকে সিল করে দিয়েছিল সেই দরজাটা আবার খুলে গেছে। দরজার সামনে রাখা সোফা সেটাও সরে গেছে। স্টেফিনার ফ্যামিলির যে ঝামেলার মধ্যে ছিল সেই ব্যাপারটা ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। এই ঘটনাটা কানে গেছিল স্টেফিনা যে স্কুলে পড়তো সেই স্কুলের কিছু টিচারের। সেই স্কুলের টিচাররা স্টেফিনার মা বাবার সাথে দেখা করতে এসেছিলেন। স্টেফিনার ৩ জন টিচারের মধ্যে ২ জন স্টেফিনার মা বাবাকে বলেছিলেন যে স্টেফিনা যখন 12-এ পড়ছিল সেই সময় তার বেস্ট ফ্রেন্ডের একজন বয়ফ্রেন্ড বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছিল। স্টেফিনাকেও নিজের বান্ধবীর সাথে খুব দুঃখিত হতে দেখা গেছিল। একদিন একজন টিচার দেখেছিলেন যে স্কুলের ক্লাসরুমের পেছন দিকে একটা নির্জন জায়গায় স্টেফিনা, তার সেই বান্ধবী আর অন্য ২ বান্ধবী সবাই মিলে একটা চৌকোনো কাঠের বাক্স মাঝখানে রাখা ছিল, ওপরে উল্টে রাখা ছিল একখানা কাঁচের গ্লাস। সবাই চোখ বন্ধ করে কিছু মন্ত্রতন্ত্র করার মতো অ্যাক্টিভিটি করছিল। সেই যে বাক্সটা, ওখানে ওরিজ বোর্ড বা ঔজিয়া বোর্ড বলা হয় সেই বোর্ডটাকে, এবং ওখানকার লোকজনেরা মনে করেন যে মৃত আত্মাদের ডাকার জন্য লোকজনেরা ওই রকম বোর্ড ব্যবহার করে থাকে। সেই বোর্ডটা ওখানে বসিয়ে তারা ৪ জন চোখ বন্ধ করে কিছু একটা করছিল। পরে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছিল তখন ওই টিচারের মনে হয়েছিল যে স্টেফিনার যে বান্ধবীর বয়ফ্রেন্ড মারা গেছিল সেই বয়ফ্রেন্ডকে হয়তো ওই ৪ জন মিলে ডাকার চেষ্টা করছিল, কারণ তিনি ওই ৪ জন স্টুডেন্টকে বকাবকি করেছিলেন। বকাতে ওই যে অ্যাক্টিভিটি তারা করছিল সেটা কিন্তু পুরোপুরি হয়নি, মাঝখানেই তিনি বন্ধ করে দিয়েছিলেন। তিনি বোর্ডটাকে সাইডে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আর তিনি তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে কি হয়েছে, তোমরা কি করতে চাইছো? তখন তাদের মধ্যে একজন বলেছিল যে তাদের বন্ধুর বয়ফ্রেন্ড মারা গেছে, তাকে তারা ডেকে কিছু প্রশ্ন করতে চাইছে। তারা বলেছিল যে স্টেফিনা এই কাজগুলো করতে জানে, স্টেফিনা অনেক রকম বই পড়ে, সেই জন্য স্টেফিনা আত্মাদেরকে ডাকতে জানে, তাদের সাথে কথা বলতেও জানে। তাই স্টেফিনা যেমন যেমন বলেছে তারা তেমন তেমনই করছে। এই ঘটনাটা
মা বাবাকে এসে জানায় টিচাররা। এবার মা বাবা একটু হলেও বুঝতে পারে যে ব্যাপারটা কি ঘটেছিল সেদিন। মা বাবার মনে হয়েছিল যে সেদিন হয়তো সেই আত্মাটা এসে স্টেফিনার মধ্যে প্রবেশ করেছে, কিন্তু বিজ্ঞান এই ধরনের কথা সত্যি বলে মনে করে না। স্টেফিনার মা বাবারাও তেমনভাবে এই ব্যাপারগুলো বিশ্বাস করতেন না, কিন্তু যেভাবে তাদের সাথে এই ধরনের ঘটনা প্রত্যেক দিন রাতে ঘটছিল, তারা বিরক্ত হয়ে গেছিলেন। তাদের এবার মনে হয় যে তাদের পুলিশের দ্বারস্থ হওয়া উচিত, কারণ প্রতিবেশীরাও বলেছিল যদি অন্য কোনোভাবে আপনাদেরকে বিরক্ত করার জন্য, এই বাড়ি ছাড়া করার জন্য কেউ এই ধরনের ঘটনা হয়তো ঘটাচ্ছে, তাহলে পুলিশের কাছে যাওয়া উচিত। স্টেফিনার মা বাবা কিছু প্রতিবেশী চলে গেছিলেন পুলিশ স্টেশনে। পুলিশকে পুরো ব্যাপারটা জানানো হয়েছিল। 1992 সালের 1 নভেম্বর স্টেফিনার বাবার হাতে স্টেফিনার ফটো থাকাকালীন কাঁচের ফ্রেমের ভেতর থেকে স্টেফিনার ফেসে আগুন জ্বলে উঠেছিল। তারপর থেকেই তাদের মনে হচ্ছিল কিছু না কিছু রহস্যময় ব্যাপার অবশ্যই রয়েছে। নানা রকম ঘটনা ঘটছিল ওই বাড়িতে প্রতিদিন, তবে তারা তাও নানা রকম ঝামেলার মধ্যে দিয়ে ওই বাড়িতেই থাকছিলেন। আমরাও যখন আমাদের বাড়িতে কোনো ঝামেলা হয়, কোনো অসুবিধা হয়, কোনো রকমে আমরা সেটাকে ঠিকঠাক করে আবারও ওই বাড়িতে থাকার চেষ্টা করি। সহজেই কিন্তু কেউ নিজের বাসস্থান ছেড়ে চলে যায় না। ঠিক তেমনভাবে গুডরেজ ফ্যামিলিও কোনোভাবে অ্যাডজাস্ট করে ওই বাড়িটাতেই থাকার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত 26 নভেম্বর 1992 তারা সবাই মিলে বসে ঠিক করেছিল যে এবার পুলিশে যেতে হবে। ইন্সপেক্টর জোস নামের এক ভদ্রলোককে সেই সময় এই ইনভেস্টিগেশনের ভার দেওয়া হয়েছিল। তিনি নিজের সাথে আরও 4 জন পুলিশ কর্মীকে নিয়ে চলে গেছিলেন গুডরেজ ফ্যামিলির কাছে। তিনি গিয়ে দেখেছিলেন তাদের কিছু প্রতিবেশী ও তারা বাইরেই দাঁড়িয়ে রয়েছে। বাড়ির বাইরে গুডরেজ ফ্যামিলির স্বামী স্ত্রী, তাদের 2 জন সন্তান দাঁড়িয়ে আছে। পুরো ব্যাপারটা পুলিশ টিমকে জানানো হয়। তাদের সাথে 2 জন পুলিশ কর্মীকে দাঁড় করিয়ে ইন্সপেক্টর জোস ভেতরে গেছিলেন। তার সঙ্গে ছিল আরও 2 জন পুলিশ কর্মী। তারা পুরো বাড়ির ব্যাপারটা দেখেছিলেন ঘুরে ঘুরে। এবার কিন্তু তাদের চোখের সামনে ওই ধরনের ঘটনাগুলো রাত্রেবেলায় ঘটতে শুরু করেছিল। সেই দরজার ভেতরে জোর জোর চিৎকার, জোর জোর আওয়াজ, কাঠের দেওয়ালে আঁচড়ে দেওয়ার আওয়াজ, খামচে দেওয়ার আওয়াজ, বিভিন্ন রকম আওয়াজ, জিনিসগুলো ছোড়াছুড়ি হচ্ছে ভেতরে বোঝা যাচ্ছিল। তারা গিয়ে দরজাটা খুলেছিলেন। পেছনে সঙ্গে দাঁড়িয়েছিল প্রচুর লোকজন। ভেতরে জোরে হাওয়া বইছিল, ঠিক যেন ঝড় হচ্ছে। স্টেফিনার রুমের ভেতরে ঝড় চলছিল, ঠান্ডা হাওয়া বইছিল। বাইরের টেম্পারেচার একদম নর্মাল। বাইরে লোকজন দাঁড়িয়ে লক্ষ্য করছিল। বাইরে কিন্তু ঝড় কেন, কোনো রকম হাওয়াও ছিল না। এমনকি পুলিশের সামনে জিনিসপত্র ছোড়াছুড়ি হচ্ছিল। একটা বেডে আবারও সেদিন স্টেফিনার ভাই ম্যাক্সি শুয়েছিল। তাকে আবারও যেন কেউ ছুঁড়ে অন্য খাটে ফেলে দিচ্ছিল, একদম পুলিশের সামনে। সারা রাত পুলিশ ওই বাড়িতে ওই ঘটনাগুলো দেখেছিল। পরের দিন সকালে রিপোর্ট তৈরি হয়েছিল। রিপোর্টে কনক্লুশনের জায়গায় পুলিশ ইন্সপেক্টর লিখেছিলেন আনএক্সপ্লেইনড। তিনি এই ব্যাপারগুলো কোনো ব্যাখ্যা খুঁজে পাননি। তিনি কিন্তু ওই ফ্যামিলিটাকে বলেছিলেন যে আপনাদের এই বাড়িটা থেকে উঠে অন্য কোথাও চলে যাওয়া উচিত। ফ্যামিলিটা সেটাই করেছিল। ওই বাড়িটা ছেড়ে দিয়ে তারা অন্য বাড়িতে থাকতে চলে গেছিল নিজেদের 2 সন্তানকে নিয়ে। তারপর থেকে তারা কিন্তু নর্মাল লাইফ কাটিয়েছিল। এই বাড়িটা তারপর থেকে বন্ধ ছিল, এখনো আছে, সেইভাবেই আছে, বন্ধ আছে। তারপরে আরো অনেক রকম টিম এসেছিল, বিভিন্ন তদন্ত দল এসেছিল, প্যারানর্মাল এক্সপার্টরা এসেছিল, তারা ডকুমেন্টারি তৈরি করেছিল। বিভিন্নভাবে
এই রহস্যের সমাধান খোঁজা হয়, সমাধান কিছু পাওয়া যায়নি, কারণও কিছু পাওয়া যায়নি। এই ঘটনাটা এইভাবেই শেষ হয়েছিল। এই ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে, যদি কোনো ভৌতিক ঘটনার অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন অবশ্যই।